rearing, 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 caring, feeding, and breeding of domesticated animals for their improvement and utilization. আবার রিপিট করছি, it is the branch of agricultural science which deals with rearing, caring, feeding, breeding of domesticated animals for their improvement and utilization. প্যারা চেঞ্জ করে লেখো, এটা ডেফিনেশন, যদি তোমার ডেফিনেশন আসে এটা লিখলেই হবে। নেক্সট প্যারা চেঞ্জ করে লেখো, ইট ডিলস উইথ পোল্ট্রি ফার্মিং, fisheries, sericulture, ল্যাক কালচার, LAC, ল্যাক মানে যেটা বাংলায় আমরা লাক্ষা বলি, ল্যাক কালচার অ্যান্ড এপিকালচার। ল্যাক কালচারটা LAC কে তো? LAC কে নেই, ল্যাক কালচার অ্যান্ড API, এপিকালচার। ওকে, তাহলে এই দেখতে পাচ্ছ এই টপিকগুলো আমরা ডিসকাশন করব এবং এগুলো সবই অ্যানিমাল হাজবেন্ড্রির ভেতরে। আরেকটা পয়েন্ট লিখবে এখানে, নেক্সট লাইন, দ্য অ্যানিমালস ইউজড ফর ট্রান্সপোর্ট মিল্ক, ট্রান্সপোর্ট কমা মিল্ক comma meat and agriculture are collectively called livestock, LIVESTOCK, ফুল স্টপ। তাহলে এই সব পারপাসে যা অ্যানিমালস লাগে সেটাকে কালেকটিভলি আমরা লিভস্টক বলি। যেরকম আমরা ওই যত ইনসেক্ট তোমার কি বলবো এই কাল্টিভেশনে প্রবলেম ক্রিয়েট করে তাদেরকে আমরা এক কথায় বলি পেস্ট। ওকে, ঠিক সেরকমই এখানে এলো লিভস্টক। ওকে, এইবার আমরা চলে আসছি অ্যানিমাল ব্রিডিং এর আন্ডারে। অ্যানিমাল ব্রিডিং, নেক্সট হেডিং হবে অ্যানিমাল ব্রিডিং। দেখো আগে এটা একটু ব্যাপারটা জেনে নি কি আছে। অ্যানিমাল ব্রিডিং মানে বোঝাই যাচ্ছে যে এখানে আমরা কি করাবো, অ্যানিমালদের ব্রিডস তৈরি করব। তাহলে কেন, ওই যে টার্গেটটা ভুলে গেলে হবে না, টার্গেটটা ভুলবে না যে আমার কিন্তু পারপাসটা ফুলফিল করতে হবে। মানে আমার কি কি পারপাস হতে পারে, সে আমার মিট প্রোডাকশন হতে পারে, সে আমার মিল্ক প্রোডাকশন হতে পারে, সেটা আমার কোনো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কাজে লাগতে পারে,
তাহলে আমার কি রিকোয়ারমেন্ট সেই হিসাবে আমি ব্রিড তৈরি করব। এবার ব্রিড কত রকমের হতে পারে, মানে আমি কাদের মধ্যে ক্রস করাচ্ছি সেই রিলেশনশিপের বেসিসে ব্রিডিং দু রকমের হয়। একটা হচ্ছে ইনব্রিডিং, আরেকটা হচ্ছে আউটব্রিডিং। একটা হলো ইনব্রিডিং, আরেকটা আউটব্রিডিং। তাহলে অ্যানিমাল ব্রিডিং হেডিংটা লেখো on the basis of relationship between individuals to be crossed breeding may be of two types. Number one, inbreeding. Inbreeding এ লেখো it is the breeding of related individuals within an isolated or closed group of organisms to form a hybrid with improved set of qualities. That is hybrid vigor. Hybrid vigor. vigor স্পেলিং চ্যাট বক্সে লিখে দিয়েছি। vigor, হাইব্রিড vigor। এই হাইব্রিড vigor টার্মটা আন্ডারলাইন করো। দেখো সিম্পল ইংলিশ, ইনব্রিডিং মানে কি বলতে চাইলাম, যে রিলেটেড ইন্ডিভিজুয়ালস, এদের মধ্যে যদি আমরা ক্রস করিয়ে হাইব্রিড তৈরি করি উইথ ইমপ্রুভ সেট অফ কোয়ালিটিস। এই ভিগারিটি, ভিগারিটি মানে বেটার কোয়ালিটি। এটা যদি আমি একটা মানে এমনি আম পাবলিককে বোঝাই তাহলে এভাবেই বলবো যে 1920 সালে যেই বাচ্চাটা জন্মেছিল ও যে ইমিউনিটি পাওয়ার নিয়ে জন্মেছে 2020-তে যদি সেই ইমিউনিটি নিয়ে জন্মায় তাহলে ওকে রোজ একটা করে টিকা দিতে হবে, রোজ বুস্টার দিতে হবে। তাহলে 2020-তে যদি ওকে সারভাইভ করতে হয় দ্যাট মিনস ওকে সেই রকম অ্যাডাপ্টেশন নিয়েই জন্মাতে হবে। তাহলে ভিগারিটি মানে যে আরো বেটার, আরো বেটার, আরো বেটার। এই যে আইফোন 11, আইফোন 12 আরো বেটার। তো বায়োলজিক্যাল স্পিসিসে তোমার বাবা মা আর তুমি, তুমি হচ্ছে ভিগারিটি, ভিগার স্পিসিস। ওকে, তাই আন্ডারলাইন হবে দুটো জায়গায় ইনব্রিডিং এ, রিলেটেড ইন্ডিভিজুয়ালস আর হাইব্রিড ভিগার। যদি ডেফিনেশন পরীক্ষায় আসে এটাই লিখবে আর এইভাবেই আন্ডারলাইন করবে। ওকে, কিন্তু ইনব্রিডিং এ একটা কথা আসে দ্যাট ইজ কল ইনব্রিডিং ডিপ্রেশন।
কথাটা এরকমই, মানেটা খুব সহজ, যে কোনো কোনো বাড়িতে দেখবে যে যা হয়, মানে যেখানে একজন পার্টিকুলারলি একা, এখানে অনেকেই আছো একা, মানে ভাই বোন নেই, তো মানে পড়ছো, তাও বাবা বা মা এসে, কি লে পড়ছিস, ঠিক করে পড়ছিস তো, আবার আধ ঘন্টা পরে এসে, কি রে পড়ছিস, তুমি হয়তো পড়ছো বা মন দিয়ে কোনো একটা কিছু করছো, পড়ছিস, মানে মানে নিজেও কনফিউজড এবং কনফিডেন্স পায় না। তাহলে এই রকম যদি বারবার মাথার কাছে কেউ এসে বলে পড়ছিস পড়ছিস তো, পড়ছিস, তাহলে আলটিমেটাম তুমি কি করবে, বা যে কেউ, আমিও, যে ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি পড়ো, আমি একটু ঘুরে আসি, যা হবে। যে এখানেও তাই, এখানে ব্যাপারটা হচ্ছে যে আরো বেটার, আরো বেটার, আরো বেটার, এই বেটার খুঁজতে গিয়ে যদি তুমি বারবার বারবার ক্রস করাও, তাহলে বেটারের বদলে যা প্যারেন্টাল ক্যারেক্টার আছে তার থেকেও লোয়ার ক্যারেক্টার চলে আসতে পারে, যেহেতু তুমি বারবার ক্রস করাচ্ছ, বারবার ওকে ইরিটেট করছো, তাই হবে। বোঝা গেল? তো সেই টার্মটাকে আমরা বলি ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন, বোঝা গেছে? তাই এটা ইনব্রিডিং এর মধ্যেই, ইনব্রিডিং হেডিং করে ডেফিনেশনটা লিখেছো, প্যারা চেঞ্জ করে ইনব্রিডিং ডিপ্রেশন লিখবে, কিন্তু দিস ইজ আ পার্ট অফ ইনব্রিডিং। ওকে, ইনব্রিডিং ডিপ্রেশন হয়েছে লেখা? আচ্ছা, এখানে লিখো continued inbreeding continued inbreeding for several generations leads to the development of homozygous pure line in any animal that results in decrease in variations within the group and reduces fertility and productivity, and reduces fertility and productivity, full stop. This is called inbreeding depression. এখানে আন্ডারলাইন করবে হোমোজাইগাস পিওর লাইন আর ডিক্রিজ ইন ভ্যারিয়েশনস আর reduces fertility and productivity. দেখো, আমি 4 বছরে যে কপি চেকিং এ গিয়ে আমার যা এক্সপিরিয়েন্স, আমি পুরোটা বোঝানোর চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি, যে আমার এক্সপিরিয়েন্স বলে যে এই যে ধরনের চ্যাপ্টারগুলো আছে, এখানে কিন্তু মানে একদম ফুল স্কোর করা যায়, কিন্তু এই চ্যাপ্টার আবার তোমার লাস্টের দিকে আছে ইকোলজিতে এনভায়রনমেন্টাল ইস্যুস, ও কি পড়বো, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, কি পড়বো, এই যে কি পড়বো, এই ওরিয়েন্টেশনে সবাই পড়ে বলে
এর অ্যান্সার কিন্তু খুব কম জনই খাতায় পারফেক্ট লিখতে পারে। তাই এটা দেখতে সোজা, বুঝতেও সোজা, কিন্তু অ্যান্সারটার কোয়ালিটিটা মেনটেন করতে হবে। এটা যেন প্রত্যেকের মাথায় থাকে। ওকে, মানে তুমি ভেবো না যে ফিজিকো কেমিক্যাল ইভেন্টস অফ ফার্টিলাইজেশন লিখছো সেটাই হচ্ছে টাফ। তুমি ইনব্রিডিং আউটব্রিডিং এর এই যে ইনব্রিডিং ডিপ্রেশনের যে ডেফিনেশনটা লেখালাম, এই তিনটে যেখানে আন্ডারলাইন করালাম, এই তিনটে ওয়ার্ড লোক খুঁজবে তোমার উত্তরে, যেটা আছে কি নেই, নাহলে কিন্তু এখানেও মার্কস পাবে না। কিন্তু তুমি জিনিসটা বোঝো। ওকে, চলো। আচ্ছা, এই গেল আমার ইনব্রিডিং। এইবার আমার নেক্সট নাম্বার 2, আউটব্রিডিং। তাহলে ইনব্রিডিং এ আমরা বলেছিলাম যে ব্রিডিং অফ রিলেটেড ইন্ডিভিজুয়ালস। তাহলে এখানে আমরা কি বলবো আউটব্রিডিং এ, যে ব্রিডিং অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট আর নট ক্লোজলি রিলেটেড, দ্যাট ইজ আউটব্রিডিং। ব্রিডিং অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট আর নট ক্লোজলি রিলেটেড। ওকে, আউটব্রিডিং। কিন্তু আউটব্রিডিং এ কয়েকটা টার্মিনোলজি আছে, তাই নাম্বার 2 আউটব্রিডিং করে তুমি জাস্ট লিখতে পারো, আর নাও লিখতে পারো, অসুবিধা নেই যদি মনে থাকে, যে ব্রিডিং অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট আর নট ক্লোজলি রিলেটেড। এবার এর টাইপ আছে, এবার ABC করে টাইপগুলো লিখতে হবে। তো আউটব্রিডিং এর আন্ডারে নাম্বার 1 টাইপ আউট ক্রসিং। আউটব্রিডিং এ ফার্স্ট আউট ক্রসিং। এখানে তিনটে টাইপ বলবো, তিনটে টাইপই খুব কাছাকাছি। খেয়াল রেখে লেখানোটা, এটা খুব সুন্দরভাবে আমি নোটটা মানে লেখার চেষ্টা করছি ডেফিনেশনটা, প্লাস তো PDF দেবই, প্লাস আমি এটাও বলে দিচ্ছি যে আমি বলেইছিলাম আগের দিন যেটা NCERT হচ্ছে বেস্ট বই এটার জন্য। আর প্রীতিকে বলবো যদি NCERT থাকে ভালো, আর না হলে তো দেখতে হবে ওই মেটেরিয়াল। কিন্তু NCERT ভালো। ভিড়বালা দেখা মানে সময় নষ্ট করা, আমাকে যদি জিজ্ঞেস করো, ঠিক আছে? কারণ তুমি এখানে 5 মার্কসের কোশ্চেন এলে তুমি বেশি বেশি লিখলে 6 পাবে না, তুমি 5ই পাবে। তাই টেকনিক্যালি হ্যান্ডেল করার চেষ্টা করো সব কিছু। তো আমার এইখানে আমি লেখাচ্ছি ডেফিনেশনগুলো, ওই জন্য শুধু, যেটা আমি আলাদা লেগেছে। NCERT-তে মানেটা একই, একটু ল্যাঙ্গুয়েজটা ঘোরানো, আর আমি PDF পাঠাবো নোটসের, সেখানেও একটু আলাদা রকম লিখেছি। তাই তোমার যেটা বেস্ট লাগবে তুমি সেটা লিখবে। ওকে, তো ফার্স্ট আউট ক্রসিং, ক্রসিং বিটুইন আনরিলেটেড মেম্বার্স of the same breed with no common ancestors for up to 4 to 6 generations. Full stop. It eliminates inbreeding depression. It eliminates inbreeding depression. ওকে, তাহলে দেখো, ক্রসিং বিটুইন আনরিলেটেড মেম্বার্স, প্রথম আনরিলেটেড মেম্বার্স অফ দ্য সেম ব্রিড। সেম ব্রিড কথাটার মানে কি? কথাটার মানে বলতে চাইছে যে
তুমি গরু মোষ এরা একই ব্রিডের মধ্যে পড়ে, এবার গরুর সাথে তুমি গাধার ক্রস করালে হবে না, দ্যাট ইজ নট আউট ক্রসিং। সো সেম ব্রিড হতে হবে উইথ নো কমন অ্যানসেস্টার ফর আপ টু 4 to 6 জেনারেশন। এখানে অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ। অ্যানসেস্টারকে আমরা বায়োলজি ল্যাঙ্গুয়েজে দুটো ভাগে ভাগ করি। দু রকমের অ্যানসেস্টার হয়, একটা হচ্ছে রিসেন্ট অ্যানসেস্টার, আরেকটা হচ্ছে রিমোট অ্যানসেস্টার। যদি আমার রিমোট, একদম রিমোট অ্যানসেস্টার আমাদের সবার কি এপ, কিন্তু রিসেন্ট অ্যানসেস্টারকে হয়তো তোমার দাদুর দাদু, সে হলেন রিসেন্ট অ্যানসেস্টার। তো বলছে যে 4 থেকে 6 জেনারেশনের মধ্যে যেন কোনো মিল না থাকে, এরকম দুজনের মধ্যে তুমি ক্রস করালে, সো দ্যাট ইজ কল্ড আউট ক্রসিং। ওকে, খুব কাছাকাছি এই তিনটে, তাই সেইভাবে মনে রাখার চেষ্টা করুন। নাম্বার 2, ক্রস ব্রিডিং। নাম্বার 2, ক্রস ব্রিডিং। Crossing between superior male and superior female of different breeds that help in combining their desirable qualities, that help in combining their desirable qualities. ফুল স্টপ। আচ্ছা, তাহলে দেখো তোমার অ্যাভেলেবেল আছে মেল ফিমেল, সেখান থেকে তুমি সুপিরিয়ার একদম বেস্ট চুজ করেছো, ফিমেলেও বেস্ট চুজ করেছো। তাহলে এই দুজনের মধ্যে ক্রস করিয়ে তুমি ডিজায়ারেবল ক্যারেক্টার, কিরকম ধরো একটা গরু 2 লিটার দুধ দিচ্ছে, আরেকটা গরুও ওই 1.5 থেকে 2 লিটার দুধ দিচ্ছে, তাহলে এই দুজনের মধ্যে ক্রস, সরি, একজন ধরে নাও ভালো দুধ দিচ্ছে, আর যে মেল সে কি, সে খুব ডিজিজ রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে, সরি ভুল বলেছিলাম, তো ডিজিজ রেজিস্ট্যান্ট প্রপার্টি খুব ভালো, তাহলে আমি যদি এমন প্রোডাক্ট বানাতে পারি এদের দুজনের ক্রসে যে দুধও ভালো দেবে এবং ওর ডিজিজ রেজিস্ট্যান্ট ক্যাপাবিলিটিও বেশি, সো দ্যাট ইজ কল্ড ক্রস ব্রিডিং। তো এই ক্রস ব্রিডিংটা ইউজ হয় মেনলি তোমার মিল্ক প্রোডাকশনটাকে বাড়ানোর জন্য, টু ইনক্রিজ দ্য মিল্ক প্রোডাকশন। বইয়ে এক্সাম্পল দেওয়া আছে এনসিআরটিতে, ওই এক্সাম্পলটাই করবে, আমি তাই লেখাচ্ছি না এখানে। এই হিসার ডেল, ওই ভ্যারাইটিটার নাম হিসার ডেল, এটা ক্রস হয়েছে দুটো স্পিসিসের মধ্যে। হিসার ডেল কিন্তু একটা নিউ ব্রিড অফ শিপ, ভেড়া, দুটো স্পিসিস, সেটা হচ্ছে বিকানেরি এভিস আর মেরিনো রামস বলে দুটো স্পিসিস, এই দুজনের ক্রসের প্রোডাকশন হচ্ছে হিসারডেল, সো দ্যাট ইজ কল ক্রস ব্রিডিং, এক্সাম্পল বইয়ে পেয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার 3, interspecific hybridization. Interspecific hybridization, it is mating between the members of two different species to form an
ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট হাইব্রিড, ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট হাইব্রিড। ঠিক আছে, এখানে তাহলে দুটো এমন স্পিসিসের ক্রস করা হচ্ছে যেটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট হতে পারে। সেখানে কি এক্সাম্পল আমাদের বইতে দেওয়া আছে? মিউল। মিউল কিসের? ফিমেল হর্স আর মেল ডঙ্কি, এই দুজনের ক্রসে তৈরি। ঠিক আছে, মিউল তাহলে কাদের বললাম? হাইব্রিড অফ ফিমেল হর্স অ্যান্ড মেল ডঙ্কি। এই তোমার বইতে মিউল দেওয়া আছে, কিন্তু এই টার্মটা লেখা নেই। তোমার যদি বীরবালাতে পেয়ে যাও ভালো, নালে খেয়াল রাখবে ফিমেল হর্স আর মেল ডঙ্কির হাইব্রিড মিউল। ওকে, তাহলে হয়ে গেল আমাদের আউটব্রিডিং। তাহলে এইটা হচ্ছে এক কথায় যদি আমাকে বলে টাইপস অফ অ্যানিমাল ব্রিডিং, that is inbreeding and outbreeding, and under outbreeding three types are there: outcrossing, crossbreeding and interspecific hybridization. Okay, next চলো methods of breeding heading হবে methods of breeding। এই আজকের লেখার আগে একটু মানে এই অন্য কথা, কারণ নাহলে মাথাটা হয়ে যাবে, খালি ব্রিডিং হচ্ছে তো। দেখো এই যে শাশ্বত আমার কাছে 8 থেকে পড়ছে, 8 না 7 এরকম, আমার খেয়াল নেই, 7 বা 8 এরকম হবে। তো আমরা দেখো পড়া বাদে অনেক কিছু বলি, অনেক কিছু ফলো করে স্টুডেন্টরা, কিন্তু মাঝে মাঝে এই যে পার্টিকুলারলি আমি 11-12-এ এসে তোমাদের মধ্যে এত চেঞ্জ, অনেক চেঞ্জ, যারা পুরনো আবার যারা নতুন তারা তো যাই হোক ফার্স্ট করছে। দেখো এই যে আজকের ক্লাসে আমি দেখছি খালি তৃষিতা আসেনি। তৃষিতা হয়তো কি করেছে আমি বলছি, হয়তো বলেছে চয়নকে যে চয়ন তুই রেকর্ড করে রাখ তোর তো পিসি, যা আমি পরে শুনে নেব। দেখো এটা দোষ না, ভুলও না, আমি বলবো না ভুল, কিন্তু আমাদের এই হ্যাবিটটা ভালো না। কিসের হ্যাবিট? আমার যে এক্সাম ব্লক চলছে, এই যে ব্লক নাম দিয়ে দিয়েছি আমরা, তোমরাই দিয়েছো, আমি তো দিইনি। ব্লক মার্কস কত? 20 মার্কসের পেপার। এই যে কালকে এডুকেশন পলিসি ডিক্লেয়ার হয়েছে, কত মার্কস? আচ্ছা, ও কথা হয়নি, ঠিক আছে, মানে ও জেনারেলি, যে আমি দোষ দিচ্ছি না, মানে ও কোনোভাবে তো না হয় নোটটা নিয়ে নেবে, ও কারো কাছ থেকে পেয়ে যাবে, নিশ্চয়ই সবাই দিয়ে দেবে, কিন্তু আমি বলতে চাইলাম যে এই হ্যাবিটটা ভালো না। সেটা আমার ক্লাস বলে না, কেন? কারণ দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, প্রথম 20 মার্কসের আমার ব্লক টেস্ট। এবার যত এডুকেশন পলিসি চেঞ্জ হচ্ছে, তোমরা হয়তো এর আওতায় পড়বে না, যেটা বিদেশের একদম মাস্ট, আমি হয়তো কথায় কথায় বারবার বলেছি, এবং আমার রিলেটিভ যারা বিদেশে আছে বা যারা যারা এসছে তারা দেখি, তোমরা একটা জিনিস মানে খুব বাংলায় একদম বলতে গেলে, যে ওদের 100 মার্কসে 80 মার্কস প্রজেক্ট, 20 মার্কস ব্লক টেস্ট। ভাবো আমাদের যদি এই করে স্কুলে, তাহলে কি অবস্থা দাঁড়াবে, কি মার্কস নিয়ে মানে প্রজেক্ট নিয়ে কি মারপিট, কি ঝামেলা, কত টিচাররা ব্ল্যাকমেল করবে 80 যদি করে দেয়। কিন্তু এটাই এডুকেশন। এবং আরেকটা টার্ম যেটা আমি মানে টিচার ট্রেনিং এগুলো বা বিভিন্ন এই যে সিস্টেম, মানে আমি কেন এই জায়গাটা বলতে পারি বা তোমাদের পড়া থামিয়েও বলি, আমি 3টে বোর্ডে পড়িয়েছি। ফার্স্ট আমি তো জানোই যে কেভি, যারা জানে যে কেভি ইছাপুরে আমি এয়ারফোর্স পলতাতে পিটি কন্ট্রাকচুয়াল পড়িয়েছি, দেন আমি আইসিএসসি পড়িয়েছি, দেন আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডও। তাহলে আমি সব বোর্ডের ইনফ্রাস্ট্রাকচার কিভাবে চলে, কিভাবে কি হয়, সবগুলোই কিন্তু আমার দেখা।
এবং যেই দিকে সিস্টেম এগোচ্ছে বা যেটা আমাদের প্রত্যেকে কলেজে চলে এসছে, আমরা ওভাবে পরীক্ষা দিইনি। এখন কিন্তু কলেজে সেমিস্টার সিস্টেম, যেটা এই যে কালকে এডুকেশন পলিসি ডিক্লেয়ার হলো, 9 to 12, 10-এর কোনো এক্সাম থাকবে না। 9, 10, 11, 12 4 বছরে 8টা সেমিস্টার হবে, 6 মাসে একটা পরীক্ষা, দ্যাট ইজ কল সেমিস্টার। এবং আস্তে 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 আমরা কোন দিকে এগোচ্ছি বলতো? সিসিই, যেটা যেটা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তোমাকে সারা বছরই ইভ্যালুয়েট করা হবে, সেটা ক্লাসে করা হবে, তোমার একটা ছোট কুইজ হলো সেখানে করা হবে। তাই এই যে আমাদের মেন্টালিটি, যে এক্সাম আসছে, এবার আমাদের খেটে পড়তে হবে, এবার আমাকে সব টিউশন বন্ধ করে বাড়িতে একদম একটা 20 মার্কসের কেমিস্ট্রি টেস্ট, আমি কি এমন, কি আমার অবস্থা যে আমি 1.5 ঘন্টার বায়োলজির ক্লাস করতে পারবো না? এটা নিজেকে জিজ্ঞেস করো, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। আমি এটাই বলতে চাইলাম, আমার এই স্ট্র্যাটেজিস করলে না, নোট নিয়ে নিলে কি হাতি ঘোড়া আছে, আমি বাদই দিলাম। কিন্তু এই হ্যাবিটটা তোমার ইন ফিউচার এডুকেশনের জন্য খুবই ক্ষতিকর। এই হ্যাবিটটা ছেড়ে দাও। সেখানে তুমি 20, 18 পেতে 16 পাবে, বাট ইউ ক্যান প্রসিড উইথ দিস হ্যাবিট, যে আমাকে কালকেও স্যার এক্সাম নিন, আমি পারবো, পরশু আপনি এক্সাম নিন, আমি পারবো, আমি যা পারবো। এই হ্যাবিটটা আনো, নালে কিন্তু এই আফটার 12 অনেক তোমাদের প্রবলেমে পড়তে হবে। চলো, জ্ঞান দেওয়া হয়ে গেল, এবার টপিকে আসি। মেথডস অফ ব্রিডিং। সেখানে ফার্স্ট যে ব্যাপারটা, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ব্রিডিং। আমি এটার ব্যাপারে লিখতে হবে না, তুমি মেথডস অফ যেটা লিখতে আমি বলবো, তোমরা মেথডস অফ ব্রিডিং হেডিং করে এ দিয়ে লিখে রাখো আর্টিফিশিয়াল ব্রিডিং। কারো যদি কোনো জায়গা ভালো লাগে সে নোট করবে। আর্টিফিশিয়াল ব্রিডিং আমি লেখাচ্ছি। আর্টিফিশিয়াল ব্রিডিং ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা কন্ট্রোলড ব্রিডিং টেকনিক, যেখানে যেখানে এই ব্রিডিংটা আমরা কিভাবে করাচ্ছি? বাই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যেখানে সিমেন্টটা তুমি প্রপার ফিমেলে দিচ্ছ। এবার সুপিরিয়ার বুল থেকে নিলে বা এক্সটিক কোনো বুল থেকে নিয়ে তোমার যে কাউ, সেখানে তুমি ইনসার্ট করিয়ে দিলে, দ্যাট ইজ কল আর্টিফিশিয়াল। এবার দেখো, সব কিছুই ব্যালেন্স, যেরকম আমরা বায়োটেকনোলজি যাই হোক একটা পার্ট পড়ে এসেছি, সেখানে যে প্রসিডিওরটা খাতায় কলমে যতই সহজ হোক, কিন্তু অ্যাপ্লিকেবল লেভেলে অবশ্যই ট্রায়াল অ্যান্ড এরার মেথড। ওকে, তাই এটা লিখতে হবে না। নেক্সট বি দিয়ে লেখো ট্রান্সজেনেসিস, এইটা লিখতে হবে, ট্রান্সজেনেসিস। It involves the transfer of genes into embryos. The unfertilized enucleated, তারপরে nucleated, the unfertilized enucleated egg, ব্র্যাকেট দাও, তারপরে ট্রিটিং উইথ, ব্র্যাকেটে লিখবে ট্রিটিং উইথ সাইটোচ্যালাসিন বি, চ্যাটে স্পেলিং দেখো, সাইটোচ্যালাসিন বি, ট্রিটিং উইথ
চ্যালাসিন বি ব্র্যাকেট ক্লোজ and blastula stage nuclei এবং ব্র্যাকেট এরপরেও ব্র্যাকেট ফ্রম এমব্রায়ো ডোনার ব্র্যাকেটে ব্র্যাকেট ক্লোজ are incubated together in the presence of PEG capital PEG ব্র্যাকেটে ফুল ফর্ম লেখো পলিইথিলিন গ্লাইকল bracket close and transferred into the surrogate mother full stop. The fetus formed into a transgenic animal. The fetus formed into a transgenic animal. তাহলে দেখো তুমি কি করছো, এগ একজন থেকে নিচ্ছ, তিনটে লোক লাগছে এখানে, একজন থেকে এগ, একজন থেকে তুমি ব্লাস্টুলা বা এমব্রায়োনাল স্টেজ নিয়ে দুটোকে ইনকিউবেটেড করলে এবং ইনকিউবেটেড করে থার্ড পার্টি মানে থার্ড যাকে মাদার সারোগেসি সারোগেট মাদার যেটা বলা হচ্ছে সেখানে তুমি ইনসার্ট করে দিচ্ছ। তো তাই জন্য অ্যানিমালটাকে নর্মাল তো বলা যাবে না, দ্যাট ইজ এ ট্রান্সজেনিক প্রোডাক্ট। এখানে একটা কথা আসে সারোগেসি, প্রত্যেকে পেপার টিভি নিউজ সব জায়গায় দেখেছো। এটা এই টার্মটা আমরা আরো পপুলার কিভাবে জানি, এই যে শাহরুখ খান, আমির খান, করণ জোহর এদের ছেলে মেয়ে এগুলো কি করে হয়েছে, মানে লাস্ট যেগুলো হলো দ্যাট ইজ এ সারোগেসি। কেন সারোগেসি ব্যাপারটা কনসেপ্টটা কি, এই যে আমি এখানেই আমি চিন্তা করি, সায়েন্সটা এখানেই আমার ইন্টারেস্ট লাগে, খুব ভালো লাগে। দেখো সারোগেসি ব্যাপারটা কি, এই একটা থার্ড মানে প্রথম কথা আমি একটা ধরে নাও ওয়ার্কিং ওমেন, এবার আমাদের সিস্টেমে আছে যে হ্যাঁ যদি সরকারি বা যে কোনো চাকরি অর্গানাইজেশন ওয়েতে করো তাহলে ফিমেল 6 মান্থসের ম্যাটারনিটি লিভ পাবে, 9 মাসের মধ্যে 6 মাস টাইম পাবে। এবার তার ঠিক আছে উইথ পে, কিন্তু সেক্ষেত্রে তার ফিমেলের বডিতে হরমোনাল চেঞ্জ, তার অ্যাক্টিভিটিতে চেঞ্জ হচ্ছে। সে হয়তো একটা ফিমেল হয়তো একটা কোচ বা ধরে নাও ফিমেলটা ট্রাফিক পুলিশে কাজ করে, তাহলে ও ওভাবে কি দাঁড়াতে পারবে, 7-8 ঘন্টা দাঁড়িয়ে ডিউটি করতে পারবে? পারবে না। তাহলে ওর পুরো লাইফ রুটিনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে সারোগেসিটা খুবই প্লাসফুল। আরেকটা জায়গায় সারোগেসি মানে খুবই অ্যাকসেপ্টেবল হয়েছে, যে ধরে নাও মাদারের ক্যান্সার আছে, ওভারিয়ান ক্যান্সার, তাহলে সেক্ষেত্রে তাহলে তো আগের সায়েন্স যখন ছিল তাহলে তো ও কখনোই মাদার হতে পারতো না, কিন্তু এখন এই সারোগেসি কনসেপ্টটা আসাতে কি এবার ওর এগ ওর হাজবেন্ডের স্পর্ম নিয়ে টেস্ট টিউব বেবি করে এবার এমব্রায়োটা একটা থার্ড মাদার, আমরা তার এমব্রায়ো মানে রেন্ট নেওয়া হলো, ভাড়া নেওয়া হলো, যে 9 মাস তোমার অল মেডিকেল ট্রিটমেন্ট উইথ ফুড সব কিছু আমরা দেখব, দ্যাট ইজ এ সারোগেসি সারোগেট মাদার। তো এটা তো ইন্ডিয়া যা হয়। তো এই সারোগেসি কনসেপ্টটা যখন এলো তো
এরকম নিচ্ছে সব লোকই, যার দরকার সেও নিচ্ছে, যার টাকা আছে সেও নিচ্ছে। তো হিউজ অ্যামাউন্টে মানি ডিলিং হতে শুরু করলো। কারণ কোর্ট পেপারে সাইন করাতে হয় সারোগেট মাদারকে, যে হ্যাঁ এটা আমি সারোগেসি এজ এ হিসাবে নিচ্ছি, এবং 9 মাস পরে এই হলো প্যারেন্ট, এদেরকে আমি হ্যান্ড ওভার। নাহলে তো বলতেই পারে 9 মাস পরে যে আমি দেবো না, তখন কি হবে? তখন তো আইনে প্রবলেমে পড়ে যাবে। তাই পেপারে সাইন করানোর, কোর্ট পেপারের একটা প্রসিডিওর থাকে। তো এবার সেইখানে তখন আগে যখন এই এই কনসেপ্টটা ছিল, তো ক্লজ ছিল যে অ্যামাউন্ট ওর ওর দেখাশোনা, তাহলে হিউজ অ্যামাউন্টে ডিল হতো, প্রচুর অ্যামাউন্ট। যে যত বেশি সুস্থ, যার লাইফস্টাইল যত ভালো সারোগেট মাদারে, তার রেট তত হাই। দেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কি করলো, ও এমন একটা আইন আনলো, যা হয় আমাদের দেশে, যে বলল যে মানি ডিলিংটাকে আমরা, এখানে মানি ডিল করা যাবে না, মানে পেপারে, কোর্ট পেপারে করা যাবে না। এখানে কোর্ট পেপারে কি লেখা যাবে, যে ওই সারোগেট মাদারের 9 মাস বা 10 মাস যাই হোক, সেই পিরিয়ডে ওর পুরো দেখাশোনার দায়িত্ব ওই কাপলের, এইটা লিখতে পারবে। কিন্তু কোনো টাকার লেনদেন ব্যাপার এখানে করতে হবে না। জবে থেকে এটা ইল্লিগাল হয়ে গেল। তাহলে যেখানে 10 লাখ লিগালে লাগছিল, এবার 25 লাখ লাগছে তোমার ইল্লিগালে। কারণ ইল্লিগাল তো, কোনো তো টাকার হিসাব দিতে হচ্ছে না, যত পারছে নিচ্ছে দিচ্ছে যা হচ্ছে, এই অবস্থা। কিন্তু সারোগেসির সায়েন্সের কনসেপ্টটা চিন্তা করো, যে ওয়ার্কিং পার্সনের ক্ষেত্রে অনেক বেটার জায়গা এলো, আর ডিজিজড পার্সনদের ক্ষেত্রেও অনেক বেটার জায়গা এলো। আরেকটা জায়গা, যে এইখানে এখনো আমাদের দেশ আসেনি সোসাইটির কারণে, এটাও এই চ্যাপ্টারের একটা টপিক, যে এই সিঙ্গেল প্যারেন্ট, এখনো যদিও কোর্টে এটা পারমিসেবল হয়ে গেছে, যে সিঙ্গেল প্যারেন্ট, একটা মেয়ে একটা ছেলেকে, বাচ্চাকে বড় করতেই পারে, একটা বাবা সে ছেলে বড় করতেই পারে। ওই আগে হতো কি, তোমার বাবার নাম কি, তাহলে তোমার মার নাম কি, এগুলো না আনলে হবে না, কে তোমার মা কে তোমার বাবা না আনলে হবে না, এই হিন্দি সিনেমার মতো। কিন্তু এখন কনসেপ্টটা উঠে গেছে। দেখো, সায়েন্স চাইলে এবং আমরা চাইলে সোসাইটিতে কত চেঞ্জ আনতে পারি, এই সায়েন্সকে যদি গিফট হিসাবে নিই। দেখো, একটা ওয়ার্কিং ওমেন, চিন্তা করো, যে একটা ওয়ার্কিং ওমেনের, তার সে আমাদের সোসাইটির নিয়মে কি, সে হয়তো পড়াশোনা করে চাকরি করছে, দেন ওর বাবা মা দেখে শুনে হোক বা ভালোবাসা যা হোক বিয়ে করলো, বিয়ে করে শ্বশুর বাড়ি গেল, দেন ছেলে মেয়ে হলো, ঝামেলা হলো, মারপিট হলো, অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন সোশ্যাল বিভিন্নভাবে। তাহলে আমার আমার টার্গেটটা কি, যে একটা ফিমেল কি, যে আমার এজ হয়ে গেলে আমার যদি ছেলে মেয়ে থাকে আমাকে দেখবে, এটাই তো, এটা হলো বেসিক কনসেপ্ট। তাই আমরা ছেলে মেয়ে নিয়ে এত মাথা ঘামাই, আর কিছু তো না, যে আমার এজ হয়ে গেলে আমাকে একটু যদি দেখে, এই তো কনসেপ্ট। তাহলে এই এই সায়েন্স এই যে রাস্তাটা এনে দিয়েছে, যে আমার ছেলে মেয়ে হতে গেলে আমায় অত ঘুর পথে আসতে হবে কেন? বিয়ে করো, লোক খাওয়াও, শ্বশুর বাড়ি গিয়ে লাথি ঝাঁটা খাও, মার খাও, কথা শোনো, দেন ছেলে মেয়েকে বড় করো। কেন? আমি একটা কোম্পানিতে চাকরি করি, বড় জায়গায় চাকরি করি, তাহলে আমি কি করব? আছে, অনেক কান্ট্রিতে আছে এটা, যে আমার এগ, আমরা জানি ফিমেলের কি মেনার্ক আর মেনোপজ আছে। তাহলে আমার যখন এই পিরিয়ডটা, যখন আমার এগ প্রোডাকশন লেভেল হাই, আমি ইয়াং, তখন এগ ব্যাংকে আমি আমার এগ রেখে দিলাম, ব্যাস। এবার আমার এজ ধরে নাও 45 কি 50-এর কাছাকাছি গেছে, তাহলে এবার আমার মনে হচ্ছে যে এজ হয়ে গেছে, এবার একটু আমাকে আমার ফিউচারের, সে যেরকম টাকা পয়সারও ভাবতে হবে, তাহলে কেউ যদি আমার একটু সাপোর্টে থাকে, তাহলে একটা আমার চাইল্ড হলে ভালো। সবাই নিজের চায় প্রথমটাই, মানে খুঁতখুত, যে হ্যাঁ নিজের চাইল্ড হলে ভালো। তাহলে তোমার রাখা আছে, এবার তুমি স্পার্ম ব্যাংকে যাও, স্পার্ম ব্যাংকে বিভিন্ন প্রফেশনালস লোকেদের, বিভিন্নদের, ওই যেরকম উইকি ডোনারে তোমরা দেখেছো, যে হ্যাঁ মানুষের মেন্টালিটি, তোমার অবাক লাগলেও এটাই মেন্টালিটি, যে যদি আইআইটির স্পার্ম বেশি দাম,
একটা এমনি সরকারি কর্মচারী, তার স্পামের দাম কম, তো ওই ভেবে মানুষ নেয়। তো ওখান থেকে স্পাম নিয়ে নিলে তোমার এগ আছে, টেস্ট টিউব বেবি করে এবার একটা সারোগেট মাদার করে তোমার বেবি হয়ে গেল, ব্যাস তোমার নিজের বেবি, পুরো নিজের, একদম অথেন্টিক। তাহলে এত ঘুরপথে, এত সোসাইটিতে প্রবলেম ক্রিয়েট করে করার কি দরকার? কোনো দরকার নেই। তো এই সুযোগটা কিন্তু এই ব্রিডিং প্রোগ্রামের আন্ডারে পড়ে। এই চিন্তা ভাবনাগুলো একটু ভালো করে ভাববে, যারা আছো এখানে ফিমেল যারা আছো, চিন্তা করবে জিনিসটা, যে এত সহজ জিনিসটাকে এত কমপ্লিকেটেড করার কি দরকার? দরকার নেই। ওকে, তো যাই হোক, সো দিস ইজ আ পার্ট। এবার আরেকটা যেটা, যেখানে আমি এবার যাচ্ছি, নাম্বার সি দিয়ে লেখো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষায় আসার চান্স 90%। মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি, ব্র্যাকেটে লিখবে ময়েট, MOET ক্যাপিটাল, ময়েট। তাই যেই কান্ট্রিগুলোতে এই প্রসিডিওরগুলো, মানে যেরকম আমরা টাকা ব্যাংকে রাখি, সেরকমই এই প্রসিডিওরগুলো যেখানে অনেক বেশি ইজি হয়ে গেছে, রিলায়েবল হয়ে গেছে পাবলিকের জন্য, সেখানে সিঙ্গেল ফিমেল বা সিঙ্গেল মেলের পার্সেন্টেজ অনেক বেশি দেন ম্যারিড কাপল, অনেক বেশি। চলো, তো মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজিটা বেশ মজার, ইন্টারেস্টিং। তো ব্যাপারটা কি, তুমি একটা ফিমেল মানে সুপিরিয়ার ফিমেল সিলেক্ট করেছো, আর সুপিরিয়ার মেল মানে বুল, কাওয়ে আমি বলছি, কারণ কাওয়ে এটা ফার্স্ট হয়েছিল, তো সিলেক্ট করেছো। এবার এদের দুজনের মধ্যে, এদের এবার তুমি কি করবে, প্রথমে ফিমেলকে FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটা ইনজেক্ট করলে ফিমেলে, তাহলে কি হবে? ফিমেলের নর্মাল FSH এর কাজ কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, মানে ফলিকল বেশি বেশি করে করবে। তাহলে ও কি করছে, যা নর্মাল এগ হওয়ার কথা তার থেকে অনেক বেশি পার সাইকেল এগ প্রোডাকশন হতে শুরু করলো। আর এই অবস্থায় এক্সাইটেড করে দুজনে ফার্টিলাইজেশন করালো, সুপিরিয়ার মেল আর সুপিরিয়ার। এবার একটার বেশি এখানে অনেকগুলো এগ তৈরি হয়েছে পার সাইকেলে, এবং ফার্টিলাইজেশনও হলো। এবার তুমি 6-7টা গরুকে দাঁড় করিয়ে রেখেছো সারোগেট মাদার। এবার ওই ফিমেলটা থেকে ওই 7টা ফার্টিলাইজড এগ বার করে এক একটা এগ এক একটা গরুর এমব্রায়োতে তুমি ইমপ্লান্ট করে দিলে। তাহলে এদের কাজ হচ্ছে, এরা দুজন খালি বসে ফার্টিলাইজেশন করবে, আর বড় করার দায়িত্ব ওই যে ওদেরকে রেখে দিল, 7টা গরু দাঁড় করিয়ে রেখেছে। দ্যাট ইজ, তাই জন্য টার্মটা দেখো, এই যে আমি এত ইজি ওয়েতে এটাই, কিন্তু এবার কনসেপ্টটা আমি লেখাবো, বলবো এই করব ওই করব, কিন্তু কনসেপ্ট এটাই, যে মেল ফিমেল সুপিরিয়ার, তারা শুধু ফার্টিলাইজ করে, অন্য কোনো খায় দায় ফার্টিলাইজ করে, এই হলো ওদের কাজ। বড় করা ওদের কাজ না, বড় করার জন্য অন্য লোক আছে। তো সেরকমই ওইখানে। তো এই জন্য টার্মটার লক্ষ্য করো তোমরা, মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। মাল্টিপল ওভিউলেশন, একটা বেশি ওভিউলেট হচ্ছে, এমব্রায়ো ট্রান্সফার হয়ে যাচ্ছে, টেকনোলজি, মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। এবার লেখো, দিস ইজ ওয়ান অফ দ্য টেকনিক্স। আচ্ছা, আরেকবার রিপিট করব। আচ্ছা লেখো, লেখাটা লিখলে বুঝতে পারবে।
লেখো, আমি না বলবো। সবাই বুঝতে পেরেছো ময়েরটা? চ্যাটে লেখো। বাকিরা অনেকের একটা লিখেছে, ঠিক আছে, চ্যাটে সবাই লিখে বলো যে বুঝেছো, ইয়েস অর নো। খুব ইজি। দিস ইজ ওয়ান অফ দ্য টেকনিক্স used for চয়ন প্রীতি বুঝিসনি? থ্যাঙ্কস। হ্যাঁ স্যার, লিখেছি তো। আচ্ছা, কই তোটা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সরি, ঠিক আছে। This is one of the techniques used for cattle improvement. Full stop. It employs administration of FSH hormone in cow to induce follicular maturation and superovulation. ওকে, এবার এর প্রসিডিওরটা আমি একটা ফ্লো চার্ট টাইপের বানিয়েছি, ঠিক আছে? আমি এটা হোয়াটসঅ্যাপে পোস্ট করছি, প্রত্যেকে দেখে তাড়াতাড়ি লিখে নেবে, 2-3 মিনিট লাগবে, কারণ বললে বেশি দেরি হবে। তাই আমি এটা পাঠাচ্ছি, তার লিখে গ্রুপে জাস্ট এসে লিখে দাও ওকে কমপ্লিট, তাহলে আমি বুঝে যাবো যে হয়ে গেছে, দেন আমি ওকে।
ওকে, তাহলে সবাই লিখে নিয়েছো? আচ্ছা, এবার শোনো। প্রীতি একটা টার্ম জিজ্ঞেস, প্রীতি তোর হয়েছে তো, তুই তো লিখিস নি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রীতি একটা টার্ম জিজ্ঞেস করেছে যে স্যার ক্রায়ো প্রিজার্ভেশন, ঠিক কথাই। দেখো, লেখাটা যদি দেখো যে একদম 3 মার্কসের যদি কোয়েশ্চেন আসে, এই যা লিখলে এটাই লিখবে, ফুল মার্কস পাবে, কোনো বেশি লেখার দরকার নেই। ওকে, আচ্ছা দেখো, কাউ জেনেটিক মাদার সবাই বুঝতে পারছি, এফএসএইচ অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে, এফএসএইচ দেওয়া হয়েছে, ফলিকিউলার ম্যাচুরেশন, সুপিরিয়র ওভিউলেশন, মানে যেখানে একটা কি দুটো এগ হতো সেখানে 6টা থেকে 8টা এগ পার সাইকেল হচ্ছে। এবার তার সাথে তুমি কি করলে, মেটেড উইথ সুপিরিয়র বুল এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হলো, ফার্টিলাইজেশন হলো, সেখান থেকে এগ রিকাভার্ড করলে, মানে কটা এগ এবং মানে এগস এখানে বলা হয়নি, মোটামুটি 7টা থেকে 8টা এগস থাকে, এবং একটা কোন সেল স্টেজে, 8 to 32 সেল স্টেজ, ভেরি ইম্পর্টেন্ট। ওই ব্লাস্টুলা গ্যাস্টুলা আমরা পড়েছি হিউম্যান রিপ্রোডাকশনে। তো 8 to 32 সেল স্টেজে তুমি রিকাভার করলে। দেখো, সেখানে একটা অ্যারোতে বলা ক্রায়ো প্রিজার্ভেশন, আরেকটা জায়গায় বলা ট্রান্সফার টু সারোগেট মাদার। তুমি চাইলে সেই, এখন বাজার নেই, এখন গরুর বাজার নেই, ধরে নাও এই যে ধরো এই যে কুরবানি আছে, ঈদ আছে, আমি সব কিছু রিলেট করি, সব কিছু আমি মানে রিয়েল লাইফের সাথে মিলি, নালে আমার বায়োলজি চলবে না, বায়োলজি যদিও রিলেটেড। তো আমি আসছিলাম, আমার একদিন যেতে হয়েছিল স্কুলে এই লকডাউনের মধ্যে, তো গরুর হাট, ওরে বাবা, সোশ্যাল ডিস্টেন্সিং, মানে ওটা কি জিনিস মানে জানে, মানে ধরে নাও শ্যামনগর, কিরম বলবো, ওই যে তালতলার মাঠ, হয়তো ত্রিলাঞ্জনা এরা বুঝবে কিনা আমি জানি না, যে তালতলার যে মাঠ, ওই মাঠে ধরে নাও 2000 লোক, কারো মাস্ক নেই, আর সোশ্যাল ডিস্টেন্সিং বুঝে, আর কি আছে, গরু, মোষ, ছাগল, ভেড়া, মানে হাট বসেছে, এই যে রোববার দিন ওদের কুরবানি আছে। তো এই মার্কেটে এটা, এখানে এবার বিদেশেও এরম কুরবানি হয়, বিদেশে কি হয়, গরুর গায়ে নাম্বার লাগানো থাকে, তুমি ওকে একটা জায়গায়, মানে অনেক গরু তোমার এর ফার্মের মধ্যে রাখা আছে, তুমি গেলে, তুমি বললে কত নাম্বার, বললে 1532টা আমার পছন্দ, তাহলে ও বলে দেবে এত দাম, তাহলে যেদিন তোমার প্রোগ্রাম সেদিন ও 1532 কেটে পুরো পিস করে একদম যেরকম মাংস হয় কেটে তোমার জন্য রেডি রাখ, তোমাকে পেমেন্ট করে দিতে। এটা বিদেশ, ইউএসএ বা বাইরে আরো। তো কনসেপ্টটা এবার তাহলে বুঝতে পারছো তো, এখন এক একটা এমন গরু আছে, কারণ এদের মানে মুসলিমদের এই প্রোগ্রামে যত মাংসর অ্যামাউন্ট বেশি হবে তত গরুর দাম বাড়বে, যত মাংস বেশি তত গরুর দাম বেশি। তো এক একটা গরু এমনও আছে 22 লাখ 25 লাখ অব্দিও দাম হয়। তো তাহলে মার্কেট, সেই সময় মার্কেটেই, তাহলে অনেক মুসলিম বা অন্য হিন্দুরাও গরু পোষে এবং বিক্রি করে এই টাইমে। তাহলে ঠিক সেরকমই তুমি এরকম এগ প্রোডাকশন এগুলো করেছো, তোমার এখন চাই না, তাহলে তুমি কি করতে পারো, এগগুলোকে প্রিজার্ভ করতে পারো, এগগুলোকে প্রিজার্ভ করবে। ওকে, এগুলোকে প্রিজার্ভ করবে মানে তুমি ক্রায়ো প্রিজার্ভেশন সব থেকে ভালো টেকনিক। এখানে কি করা হয়, -196 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইড নাইট্রোজেনে স্টোর রাখা। কিন্তু এখানেও আবার একটা ব্যাপার, যে তাহলে টেম্পারেচার বুঝতেই পারছো কত, এবার তুমি ওই টেম্পারেচার থেকে হট করে বাইরের নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে চলে এলে, তাহলে এগের ভেতরের এমব্রায়ো নষ্ট হয়ে যাবে, মরে যাবে। তোমাকে আস্তে আস্তে টেম্পারেচারের গ্রেডটা নামাতে হবে, দেন নর্মাল রুম টেম্পারেচার।
এটা আমি এক্সাম্পল দিই বারবার, যে তুমি প্রথমে তোমার বাবা মা পাড়ার মুদির দোকানে পাঠায়, এরম তো না যে প্রথম যখন ঘর থেকে বেরোলে বলে যা হাওড়া স্টেশনে ঘুরে আয়, তাহলে তা তো করে না। তাহলে ঠিক তাই, ওকেও তাই করতে হবে। তো কিন্তু ক্রায়ো প্রিজার্ভেশন করলে ইউ ক্যান কিপ ইট ফর লং টার্ম। তাই দুটো ওয়ে দেখিয়েছি, একটা ক্রায়ো প্রিজার্ভেশন করতে পারো, অথবা তুমি ট্রান্সফার করে দিলে সারোগেট মাদারে, এবার তোমার হাইব্রিড তৈরি হয়ে গেল। সো দিস ইজ দ্য স্টেপস অফ মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। কাউন্সিলের খাতায় খুব ভালো করে খেয়াল রাখবে, ময়েটের ফুল ফর্ম, মানে যদি কোয়েশ্চেনটা আসে একবার হলেও ফুল ফর্মটা লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস ডিডাক্ট হবে। ওকে, সো দিস ইজ কমপ্লিট মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা লিখে আমরা আজকের ক্লাস শেষ করে দেবো। লাস্ট মানে লাস্ট ব্রিডিং এর মেথড, তাহলে আমাদের মেথডস অফ ব্রিডিংটা কমপ্লিট হয়ে যাবে, তাই ছাড়ছি না, মেথডস অফ ব্রিডিংটা শেষ করে কমপ্লিট করে দেবো। তো লাস্ট ডি, এমব্রায়োনিক স্টেম সেল মিডিয়েটেড জিন ট্রান্সফার। হেডিং, এমব্রায়োনিক স্টেম সেল মিডিয়েটেড জিন ট্রান্সফার। This method involves isolation of totipotent stem cells totipotent spelling totipotent stem cells from embryos. The desired gene is inserted into these cells, comma, which are then incorporated into the host's embryo, resulting in a chimeric, spelling chat এ দেখো, resulting in a chimeric animal, full stop. chimeric animal মানে টোটালি ডিফারেন্ট, মানে যেটা আমি স্বপ্নে চিন্তা করি সেরকম কিছু একটা অ্যানিমাল বানানো সম্ভব, এর মানে টেকনিক্যালি করা সম্ভব। তো জাস্ট সেই জন্য ইনফরমেশনটা দিয়ে রাখে, ব্যাস। তো আমাদের এই চ্যাপ্টারটা মানে সরি এই মেথডস অফ ব্রিডিং পার্টটা কমপ্লিট হয়ে গেল। আর্টিফিশিয়াল ব্রিডিং, ট্রান্সজেনেসিস, ময়েট আর এমব্রায়োনিক স্টেম সেল, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ময়েট, ভালো করে পড়বে। ওকে, তাহলে চলো আজকে আর বেশি করছি না, কেমিস্ট্রি দেবে যাই হোক, যাই দেবে, আর একটা টপিকে ঢুকলে কমপ্লিট হবে না। তো খুব ইন্টারেস্টিং টপিকটা, আশা করি দেখি আর হয়তো একটা ক্লাস কিংবা দুটো ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। এবার দেখো, স্কুলে তোমরা রিকোয়েস্ট করো বা যদি বলার রাস্তা থাকে বলো যে ইভলিউশনটা স্টার্ট করতে, কারণ ওটা একটু টাইম কনজিউমিং চ্যাপ্টার, যদি তোমাদের বলার সুযোগ থাকে। আর যদি না থাকে তাহলে ওকে, স্কুল যদি অন্য কিছু স্টার্ট করে আমাকে একটু কাইন্ডলি গ্রুপে লিখে দেবে যে আমার এটা স্টার্ট হয়েছে, তাহলে আমি সেভাবে চেষ্টা করব করার। ওকে, তাহলে চলো। আর আরেকটা কথা বলে দিই, শুধু তৃষিতা নেই এখানে, যে নেক্সট দিন থেকে 7টা আমি রাখছি না, এটাকে 6:30 ক্লাসটা হবে, আর এগোচ্ছি না। ওদের মানে ব্যারাকপুরের ব্যাচটাও ওদেরকেও 6:30 করে দিয়েছি, কারণ বেকার আধ ঘন্টা আমার হয়ে যায়, অসুবিধা হয়।
তো 6:30 ক্লাসটার টাইমিং রাখছি, ঠিক আছে? কোনো এমার্জেন্সি কিছু সে তো আমরা সবাই মিলে ডিসকাস করে হ্যান্ডেল করবই। আদার দেন নেক্সট দিন থেকে ক্লাসটা 6:30তেই হবে। ওকে, সো ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। আর প্রীতি, ঠিক করে সব ফলো করবি। বা বায়োটেকনোলজি প্রীতিকে বলবো, চয়নকে বলবো, এগুলো ভালো করে দেখবি। বায়োটেকনোলজি খুব ইম্পর্টেন্ট, আর নোটটা খুব সেইভাবে রেডি করা হয়েছে। প্রত্যেককে ভালো করে বায়োটেকনোলজিটা কিন্তু কমপ্লিট করে নেবে। আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে হয়তো আমি টেস্ট নেব, হয়তো। ওকে, সেটা আমি একটু চিন্তা করে নিই, দেন আমি বলবো। ওকে, থ্যাংক ইউ, রাখছি।